বেশ অনেকটা সময় পরে এমিলির মা আসে ওর ঘরে। এমিলি, এসো, ডিনার সেরে নেবে। এখন খেতে ভালো লাগছে না মা, আর একটু পড়ি। বেশি রাত করে খেতে নেই মা, অল্প করে খেয়ে নাও, তারপর আবার পড়তে বসো। হঠাৎ এমিলির মায়ের চোখ বুক শেলফে থাকা নতুন পুতুলের দিকে যেতেই তিনি বলেন, এমিলি, এই পুতুলটা কোথা থেকে এলো এখানে? কে দিল তোমাকে এটা? মা জানো, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। তুমি কি একটু শুনবে? হ্যাঁ, বলতে পারো, তবে বেশি সময় নিও না। আমি আজ হাঁটতে হাঁটতে বনের দিকে চলে যাই। কি বলছো তুমি? তোমার সাহস কি করে হলো? মা পুরো কথাটা শোনো প্লিজ। তাড়াতাড়ি বলো। ওখানে আমি কিভাবে পৌঁছালাম আসলে নিজেও জানি না। যখন নিজেকে সেখানে আবিষ্কার করলাম, তখন দেখি এই পুতুলটি আমার পায়ের কাছে। দেখে ভালো লাগলো আর নিয়ে এলে? তোমাকে সবসময় বলি রাস্তা থেকে কোনো কিছু কুড়িয়ে বাসায় আনবে না, এটা এখনই তুমি ফেলবে। মা প্লিজ, এটা ফেলো না, অনেক সুন্দর পুতুলটা। কুড়িয়ে আনা কোনো কিছু আমার বাড়িতে থাকবে না, তুমি ফেলতে না পারলে আমি ফেলে দিচ্ছি। রাত ৩টা। হঠাৎ রুমের দরজার বাইরে কোনো কিছুর শব্দে ঘুম ভেঙে যায় জেনি। প্রথমে তেমন একটা কেয়ার না করে ঘুমিয়ে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরক্ষণে শব্দটি আবারও হয়, ২ বার ৩ বার। জেনি এবার বাইরে গিয়ে কিসের শব্দ হচ্ছে তা জানার কৌতূহল অনুভব করে। ধীর পায়ে বিছানা থেকে নেমে নিঃশব্দে দরজা খুলে এদিক ওদিক দেখেও কিছু চোখে না পড়লে দরজা লাগাতে যেতেই শব্দটি আবার পাশের ঘর থেকে আসতে শুরু করে। জেনি পেছনের দরজা খুলে বাগানে নেমে শব্দের উৎস খুঁজতে থাকে। শব্দের পেছনে যেতে যেতে জেনি কখন বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে আসে খেয়াল করে না। হঠাৎ জেনি সামনে তাকিয়ে যা দেখতে পায় কল্পনাও করেনি কখনো এমন কিছু দেখবে। মিস্টার সিলভা ঘরে এসে পুরো ঘরটা দেখতে থাকেন। প্রিয় মানুষের সাথে 18 বছর ধরে এই ঘরে কাটিয়েছেন তিনি। আজ কিভাবে একা থাকবেন যখন নিশ্চিত জানেন যে প্রিয় মানুষটি আর কোনোদিন ফিরবে না? এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ পড়ে জানালার দিকে। মনে হলো কোনো একটা ছায়া যেন ওখানে দাঁড়িয়ে তাকিয়েছিল তার দিকে। তিনি তাকাতেই সরে গিয়েছে। তবে কি এটাই সেই প্রাণী যেটা তার জেনিকে মেরেছে? মিস্টার সিলভার আগে ক্ষোভে জ্বলে উঠলেন। মুহূর্তের মধ্যে ভুলে গেলেন পুলিশের সাবধান বাণী। ড্রয়ার থেকে তার লাইসেন্স করা পিস্তল নিয়ে সোজা বেরিয়ে গেলেন পিছনের বাগানের দরজা দিয়ে। বের হয়ে কিছু দূর যেতেই পৈশাচিক হাসি শুনতে পেলেন। গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা বিরাজমান। তার ভেতর এই অট্টহাসি শুনলে যে কারো গায়ে কাঁটা দিবে। স্ত্রী হত্যার প্রতিশোধের আগুনে জ্বলছেন তিনি। আজ যেন এর শেষ না দেখে ছাড়বেন না, কিন্তু মিস্টার সিলভা জানেন না যার সাথে লড়তে তিনি পিস্তল সাথে এনেছেন তার কিছুই করতে পারবে না এই পিস্তলের গুলি। রাগে গর্জে উঠেন মিস্টার সিলভা। আড়ালে লুকিয়ে না থেকে সাহস থাকলে সামনে এসে দেখা, দেখি তুই কত হাসতে পারিস। অট্টহাসি থেমে যায়। হিস হিসে একটা গোমানির মতো আওয়াজ হতে থাকে। এরপর শুকনো পাতা ডাল মারিয়ে দ্রুত ছুটে আসার পায়ের আওয়াজ হয়। মিস্টার সিলভা শব্দ অনুসরণ করে পিস্তল তাক করে আছেন। দেখা মাত্রই গুলি করবেন। কিন্তু এটা কি? এটা তো একটা ছোট্ট বারবি পুতুল। কি দেখছেন তিনি? মিস্টার সিলভা আর কিছু ভাববার সুযোগ পেলেন না। মুহূর্তেই ছোট্ট বারবি পুতুলটি বিশাল আকারের কালো ছায়ার রূপ নিল। তিনি গুলি করার জন্য ট্রিগার চাপেন, কিন্তু কাকে গুলি করে কাকে মারবেন তিনি? এত একটা ছায়া, ছায়াকে কিভাবে মারবেন? মিস্টার সিলভা অবাক হয়ে তাকিয়ে দেখেন ছায়াটি হাওয়ায় ভাসতে ভাসাতে একটি নারীর রূপ নিয়েছে। এমন দৃশ্য তিনি নিজের চোখে দেখবেন তা দুঃস্বপ্নেও কখনো ভাবেননি। অট্টহাসি দিতে থাকে নারী মূর্তিটি। সাহস সঞ্চয় করে মিস্টার সিলভা বলেন, কে তুই? কি চাস? আমি তোর মৃত্যু চাই।
তোর স্ত্রীকে মেরেছে, এবার তোকে মারবো, তারপর তোর মেয়েকে মারবো। কি কারণে তুই আমার স্ত্রীকে মেরেছিস আর আমাদের মারতে চাইছিস? এই শহরের সবাই মারবে, সবাই। মিস্টার সিলভা ভৌতিক মূর্তিকে তাক করে গুলি ছুড়েন, কিন্তু পিস্তলের গুলি তার কিছুই করতে পারে না। আরও একবার অট্টহাসিতে ফেটে পড়ে ভৌতিক নারী মূর্তি। হৃৎপিণ্ড কাঁপিয়ে দেয় সেই হাসি। কি কারণে তুই আমার স্ত্রীকে মেরেছিস আর আমাদের মারতে চাইছিস? আমি প্রতিশোধ নিতে চাই। দিকে তাকায়। তোর সাহস কি করে হয় এখানে আসা? এখানে এসেছিস যেহেতু মৃত্যুর জন্য প্রস্তুত হ। ওয়েট, শান্ত হও, তোমার সাথে আমার কিছু কথা আছে। রবার্টের কথায় ভৌতিক মূর্তিটি একটু বিচলিত হয়। কথা? কি কথা? বলবো, তবে আগে জানতে চাই এমিলিকে এখানে কেন এনেছো? ওকে নিয়ে তোমার কি প্ল্যান? ওর বাবা মায়ের মতো ওকেও আমি মেরে ফেলতে চেয়েছি, কিন্তু ওর প্রতি আমার মায়া জন্মে গিয়েছে, তাই ওকে এখন থেকে আমার সাথেই রাখবো। আচ্ছা ঠিক আছে, ওকে তোমার সাথেই রেখো, এতে আমাদের কারো কোনো আপত্তি নেই। লিলি বুঝতে পারে রবার্ট মনে মনে কোনো প্ল্যান করে ফেলেছে, তাই এগুলো বলছে। সাথে ভয়ও পাচ্ছে ডাইনিটা এমিলির বাবা মায়ের মতো ওদেরকেও মেরে ফেলবে না তো। রবার্টের কথা শুনে অতৃপ্ত আত্মাটি একটু শান্ত হয়। এটা খেয়াল করে রবার্ট বলে, আচ্ছা, তুমি সবাইকে মেরে ফেলতে চাইছো কেন? জানতে পারি কি? যদি তুমি বলতে চাও। আমি প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ? কি ঘটেছিল তোমার সাথে? অতৃপ্ত আত্মাটি চলে যায় অনেক বছর আগের অতীতে। সে, তার স্বামী এবং তাদের 12 বছরের মেয়েসহ তারা ডিলাস শহরে ছোট্ট একটি বাড়িতে বাস করত। ছোট্ট সংসারে তাদের সুখের শেষ ছিল না, কিন্তু এই সুখ তাদের ভাগ্যে বেশি দিন টিকতে পারেনি। এক রাতে হঠাৎ তাদের বাড়িতে দুর্বৃত্তরা হানা দেয়। তার চোখের সামনে স্বামী ও মেয়েকে মেরে ফেলে আর তাকে ধরে নিয়ে যায় তাদের ডেরায়। সেখানে দিনের পর দিন, মাসের পর মাস তাকে শারীরিক ও মানসিকভাবে ভয়ঙ্কর নির্যাতন করত দুর্বৃত্তরা। এমন নির্মম নির্যাতন সইতে না পেরে সে প্রতিদিন তাদের কাছে মৃত্যু ভিক্ষা চাইত। কিন্তু তারা ছিল ভয়ানক নির্দয়। হায়েনার চেয়েও ভয়ঙ্কর ছিল মানুষরূপী অমানুষদের সেই নির্যাতনগুলো। 1 বছর অমানসিক নির্যাতনের পর একসময় তারা তাকে জীবন্ত মাটি চাপা দিয়ে দেয়। মাটির নিচে ধুঁকে ধুঁকে জীবন ও মৃত্যুর মাঝামাঝি একটি অবস্থায় চলে যায়। তারপর দীর্ঘ ঘুমের পর একসময় হঠাৎ জেগে দেখে সে বেঁচে আছে। কিন্তু মাটি খোদাই ছাড়াই নিচ থেকে উঠে এসে বুঝতে পারে আসলে সে বেঁচে নেই। এখন তার হারাবার অথবা পাওয়ার কিছুই নেই। মানব জাতির উপর তীব্র ঘৃণা থেকে সে একে একে সবাইকে কষ্ট দিয়ে মেরে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি নেয়। ভয়ানক অন্যায় হয়েছে তোমার সাথে, কিন্তু তুমি অমানুষের প্রতিশোধ নিরীহ মানুষদের উপর কেন নিচ্ছ? একে একে সবাইকে মারবো, শুধু এমিলি ছাড়া। আমি যদি ওই লোকদের তোমার কাছে নিয়ে আসি তবে কি তুমি সবাইকে ছেড়ে দেবে? তুমি ওদেরকে কোথায় পাবে? আমি ওদের চিনি, যদিও ওদের এখন বেশ বয়স হয়ে গিয়েছে, তুমি দেখলে এখন নাও চিনতে পারো। আমার চেনার প্রয়োজন নেই, আমি শুধু প্রতিশোধ চাই। ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও আর এমিলিকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, ঠিক 2 দিন পর ওদেরকে তোমার কাছে নিয়ে আসবো। আর যদি না আনতে পারো তবে? তবে তুমি আমাকে মেরে ফেলো, তবু প্লিজ এমিলি আর আমার স্ত্রীর কিছু করো না। আর এই 2 দিন তুমি এখানেই প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করবে, আর কোনো দিকে যাবে না। রবার্ট, লিলি এবং এমিলিকে নিয়ে বাড়িতে চলে আসে।
2 দিন পর রাতের অন্ধকারে রবার্ট 6টি মূর্তি তৈরি করে অতৃপ্ত আত্মাটির কাছে নিয়ে গেলে সে মূর্তিগুলোকে তার উপর নির্যাতনকারী ভেবে রাগ, ক্ষোভ, কষ্ট সব ছেড়ে দেয় মূর্তিগুলোর উপর। মিনারের অন্য দুজনের সঙ্গে তোমার বেশি মেলামেশা না করাই ভালো, কেননা উইলিয়াম বেশ ভালো হলেও অ্যান্থনিও কেমন যেন সুবিধার নয়। হঠাৎ এমন কথা? কিন্তু কেন? অ্যান্থনিওকে কেন আমি পছন্দ করি না ঠিক বলতে পারবো না। ও চোর বা গুন্ডা বদমাশও নয়, কিন্তু ও কেমন যেন অদ্ভুত ধরনের, অন্য ছেলেদের সঙ্গে কোনো মিল নেই। অ্যান্থনিওর চোখ দুটোতে ভীষণ ধূর্তামি আর শয়তানি মাখানো। সবাই বলে ও মন্ত্রতন্ত্র জানে, অবশ্য গুণও আছে ওর। ফার্সি, আরবি, হিব্রু ইত্যাদি প্রাচ্য দেশের ভাষা ও খুব ভালো জানে। ও কি জাদু টাদু কিছু করে কখনো কারো ক্ষতি করেছে? তা যদি না করে থাকে তাহলে ওকে খারাপ বলার কোনো মানে হয় না। আসলে ওকে আমি ঠিক সহ্য করতে পারি না, বিশেষ করে উইলিয়ামের বোন ম্যারির সঙ্গে ও যখন বেড়াতে যায়। উইলিয়ামদের আমি অনেক দিন ধরে চিনি, ম্যারিও আমার দীর্ঘকালের পরিচিত। ম্যারি সহজ সরল সুন্দরী মেয়ে, ওর পাশে অ্যান্থনিওকে দেখলে মনে হয় যেন ছোট্ট সুন্দর একটা পাখির পাশে একটা কদাকার জঘন্য কোলা ব্যাঙ লাফাতে লাফাতে চলেছে। ওহো, তাহলে এই ব্যাপার বন্ধু, ম্যারির পাশে থাকে বলেই ওকে তোমার সহ্য হয় না, তাই বলো? হা 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 হা। আরে না না, যা ভাবছো একেবারেই তেমনটা নয়। অ্যান্থনিও সকলের সঙ্গে ঝগড়া করে, সকলের ওপর জোর ফলায়, আবার শাসায়, হুমকিও দেয়। সেদিন নিজেই ঝগড়া করে বন্ধু স্যামকে শাসিয়েছে। ও সত্যিই কেমন যেন অদ্ভুত, ভয়ঙ্কর। রাত বাড়তে থাকে। স্মিথকে সাবধান করে দিয়ে অ্যালেক্স চলে যায়। স্মিথ ডাক্তারির ছাত্র। অ্যালেক্স চলে যাওয়ার পর সে নিজের পড়ার বইয়ে মনোনিবেশ করে। হঠাৎ নিচ থেকে একটা তীক্ষ্ণ অথচ অস্পষ্ট শব্দ সে শোনে। কার যেন দীর্ঘশ্বাস, কার আর্তনাদ। মনে হয় অ্যান্থনিওর ঘর থেকে শব্দটা আসছে। স্মিথের হঠাৎ মনে পড়ল অ্যান্থনিওর সম্বন্ধে তার বন্ধু অ্যালেক্সের মতামত। সে মনে মনে ভাবে, আচ্ছা, অ্যালেক্সা তো বিরূপ কেন? অ্যান্থনিও তো প্রতিবেশী বন্ধু হিসেবে খারাপ নয়। ওর ঘরে অনেক রাত অবধি আলো জ্বলে, মনে হয় বেশি রাত পর্যন্ত পড়াশোনা করে। তবে অ্যালেক্সও তো কারণ আমি মিথ্যে নিন্দা করার মতো নয়, এবং সে বেশ স্পষ্টভাষী। উফ, কনফিউজড হয়ে যাচ্ছি। ভাবতে ভাবতেই আবার পড়ায় মন দিল স্মিথ। হঠাৎ অন্ধকার রাত্রির বুক ভেদ করে একটা তীব্র ভয়াবহ আর্তনাদ শোনা গেল। রক্ত যেন জমাট বেঁধে যায়। আতঙ্কিত স্মিথ শিউরে উঠল। সে স্তব্ধ, বিমূঢ়, বুঝতে পারছে না কি করবে। হঠাৎ সবেগে তার ঘরে ঢুকলো উইলিয়াম। হাঁপাতে হাঁপাতে বলল, স্মিথ, এক্ষুনি চলো, অ্যান্থনিও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অতি দ্রুত সিঁড়ি বেয়ে নামলো তারা। অ্যান্থনিওর ঘরে ঢুকে স্মিথ দারুণ চমকে উঠল। অ্যান্থনিওর ঘরটা প্রায় একটা মিউজিয়াম। ঘরের চারদিকের দেয়ালে প্রাচ্য ও মিশর দেশের প্রাচীন অদ্ভুত বিচিত্র সব নিদর্শন। বিভিন্ন ভাঙাচোরা মূর্তি, রাজাদের কারুকার্য করা প্রচ্ছন্ন পোশাক, অস্ত্রশস্ত্র, বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা, হোরাম, আইসিস ও ঝিরিস প্রভৃতি দেবতার অদ্ভুত মূর্তি। ছাদ থেকে ঝুলছে হাঁ করা মুখ বিশাল একটা কুমির। ঘরের মাঝখানের টেবিলে ছড়ানো টুকরো কাগজ, অদ্ভুত দর্শন গাছের ছালের মতো শুকনো পাতা, আর প্যাপারিস গাছের পাতার একটা পুঁথি। সামনে দেয়ালের দিকে তাকিয়ে চমকে উঠল স্মিথ। মমির ঠিক মুখোমুখি চেয়ারে অ্যান্থনিও শুয়ে, ভয়ে তার চোখ ঠেলে বেরিয়ে আসছে। স্মিথ পরীক্ষা করে দেখলো অ্যান্থনিওকে, তারপর দুজনে ধরাধরি করে ওকে সোফায় শুইয়ে দিল। ওর কি হয়েছিল, কিছু কি জানো? না,
আমি ঠিক জানি না। ওর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি এই অবস্থা। সঙ্গে সঙ্গে আমি ওপরে গিয়ে তোমাকে ডেকে আনি। মনে হচ্ছে মমিটা দেখে ও এরকম ভয় পেয়ে গেছে। আরেকবার ঠিক এরকম ভয় পেয়েছিল, আর সেবার মমিটাও ছিল ঠিক ওই রকম সামনে। আসলে এন্থনিও একটু অদ্ভুত ধরনের ছেলে। প্রাচীন জিনিসপত্রে ওর আগ্রহ খুব বেশি। প্রাচীন পুঁথিপত্রের ভাষাও ওর জানা। এ বিষয়ে ওর খুব অভিজ্ঞ। আস্তে আস্তে ফিরে আসে অ্যান্থনিওর জ্ঞান। ক্রমে ও চোখ মেলে তাকায়। হঠাৎ মমিটা দেখেই ও চমকে উঠল। তাড়াতাড়ি প্যাপিরাস পাতার পুঁথিটা নিয়ে ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে দিল। তারপর এদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল উইলিয়ামকে, তোমরা হঠাৎ এখানে কেন? তোমার চিৎকার শুনেই ছুটে এসেছি। এরকম গভীর রাতে তোমার এইসব মমি টমি নিয়ে খেলা বন্ধ করা উচিত। না না, কিছু হয়নি, হঠাৎ শরীরটা একটু খারাপ হয়ে যায়। অ্যান্থনিও উঠে সেই গাছের ছালের মতো একটি পাতা নিয়ে আলোর চিমনির উপর ধরে। পাতাটা পুড়ে যায়, ধোঁয়ায় ভরে যায় ঘর। অবশেষে একটি অপরূপ সুমিষ্টি সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে যায়। এরা দুজন বিস্মিত, বিহ্বল। বাহ, কি মিষ্টি সুবাস! ওদের অবস্থা দেখে অ্যান্থনিও যেন বেশ মজা পেয়েছে। মমিটার দিকে তাকিয়ে বলল, ওটা 4000 বছর আগের এক সম্রাটের মমি। স্মিথ কাছে গিয়ে ভালো করে দেখল মমিটাকে। মমিটার চোখ এখন গর্ত, কিন্তু সেই অন্ধকার গর্তের মধ্যে যেন একটা লাল আগুন জ্বলছে। একটা আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে। ময়লা কালো চামড়া হাতের সঙ্গে আটকানো, মাথার খুলিতে কালো চুল, ঠোঁটের ফাঁকে তীক্ষ্ণ দাঁত। দৈত্যাকৃতি মমিটাকে দেখলে ভীষণ ভয় করে। মনে হয় যেন এক্ষুনি কার উপর লাফিয়ে পড়বে। স্মিথ ফিরে আসে নিজের ঘরে। দিন কাটছে। স্মিথ অ্যান্থনিওর মধ্যে কোনো নিষ্ঠুরতা বা বর্বরতা দেখে না, যে কথা তার বন্ধু অ্যালেক্স বলেছিল। বরং অ্যান্থনিওর মাথায় ঘুরত নতুন কিছু আবিষ্কারের বিষয়। পৃথিবীর অনন্ত রহস্য যেন সে জানতে চাইছে। সে বিশেষ করে ভাবত, মানুষ যদি আত্মার উপর অধিকার স্থাপন করতে পারত। অ্যান্থনিওর আরেকটা অভ্যাস ছিল, নিজের মনে বকবক করা। অনেক সময় গভীর রাত্রে নির্জন স্তব্ধতায় তার ঘর থেকে ফিসফিসানি বা চাপা গলার স্বর স্মিথ শুনতে পেত। কিন্তু কিছু জিজ্ঞেস করলে অ্যান্থনিও বিরক্ত হতো। নিচতলার চাকর টমাসও বলেছিল যে অ্যান্থনিও কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন। সে আপন মনে কথা বলে, ধমকায়। শুধু তাই নয়, মনে হচ্ছে অ্যান্থনিও ঘরে তালা চাবি দিয়ে বেরিয়ে গেলেও ওর ঘরের মধ্যে কেউ যেন চলাফেরা করে। স্মিথ বিস্মিত হয়, তবু টমাসের কথা গুরুত্ব দেয় না। বুড়ো মানুষ, কি শুনতে কি শুনেছে কে জানে। একদিন একটা ঘটনা ঘটলো, সেটা বেশ অস্বস্তিকর। বেশ রাতে অ্যান্থনিও স্মিথের ঘরে এসেছে। হঠাৎ তাদের মনে হলো অ্যান্থনিওর ঘরের দরজা কে যেন খুললো। সিঁড়িতে শোনা গেল কার পায়ের শব্দ, কিন্তু সব দরজা তো বন্ধ আছে। তাছাড়া এত রাতে কেই বা আসবে? কিন্তু অস্বাভাবিকভাবে ঘর থেকে ছুটে বেরোলো অ্যান্থনিও। অর্ধেক সিঁড়ি গিয়ে কাকে যেন ধমকালো, তারপর ঘরে গিয়ে দরজায় তালা দিল। স্মিথের ঘরে ফিরে এসে বলল যে তার কুকুরটা হঠাৎ বেরিয়ে পড়েছিল। অ্যান্থনিওকে কেমন যেন শুকনো ফ্যাকাশে দেখাচ্ছে। স্মিথ অবাক হয়, অ্যান্থনিওর কুকুর আছে, সে তো কোনোদিনও দেখেনি। তবে পায়ের শব্দটা কার হতে পারে? কার? একে একে সবার নজরে পড়তে থাকে অ্যান্থনিওর বদলে যাওয়া। চোখ এড়ায় না ম্যারিরও। একদিন নদীর তীরে ম্যারি একান্তে নিজের মতো করে কিছু সময় কাটাতে আসে। অ্যান্থনিও তখন সেখানে আসে। ইদানিং বেশ এড়িয়ে চলছো আমাকে। তোমার কি মনে হচ্ছে না যে এর যথেষ্ট কারণ রয়েছে? কারণটাই জানতে চাইছি। তুমি কি কিছুই বুঝতে পারছো না? কি বুঝবো আমি? কি বলতে চাইছো? তুমি অনেক বদলে গিয়েছো। বদলে গিয়েছো তুমি? ওই স্যামকে এখন ভালোবাসো, তাই তো? তুমি ভুল ভাবছো অ্যান্থনিও, নিজের দিকে তাকাও একবার। ওই স্যামকে আমি দেখে নিব।
অ্যান্থনিও শোনো, ভুল বুঝছো তুমি। তীব্র রাগ আর আক্রোশ নিয়ে দ্রুত সে জায়গা থেকে সরে যায় অ্যান্থনিও। সেই রাতেই স্যামের সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। একটু দূরের এক শহরে স্যাম এক ছাত্রকে পড়াতে যায়। ফিরতে ফিরতে একটু রাত হয়ে যায়। নির্জন রাস্তা, চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢাকা, গা ছমছমে পরিবেশ। স্যামের কেমন ভয় ভয় করে। হোস্টেলের কাছাকাছি চলে আসতেই বড় আম গাছটা তীব্রভাবে ঝাঁকুনি দিয়ে ওঠে। স্যাম কিছু বুঝে ওঠার আগে একটা অদ্ভুত বড় প্রাণী ওর উপর ঝাঁপিয়ে পড়ে গলা চিপে ধরে।